উপদেষ্টার সঙ্গে আলোচনায় সন্তুষ্ট নয় বিএনপি। সুনির্দিষ্ট ব্যাখ্যা পেয়ে সন্তুষ্ট হয়ে ফিরেছে দলটি, দাবি আইন উপদেষ্টার। আমরা একেবারেই সন্তুষ্ট নই, আরো পরিষ্কার করেই বলেছি নির্বাচন যদি না হয় সেটা আরো খারাপের দিকে যাবে। আমার কাছে ওনাদেরকে দেখে হ্যাপি লেগেছে। যখন আমাদের ডায়ালগটা শেষ হয়েছে মনে হয়েছে ওনাদের মনে যে প্রশ্ন ছিল এগুলো অনেক কিছু উত্তর ওনারা পেয়েছেন। রোজার আগে নির্বাচন চায় জামায়াত, নির্বাচনের আগে সংস্কার চায় এনসিপি, ভোট পেছানোর সুযোগ নেই বলেন আমির খসরু। জুলাইয়ের মধ্যে সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করবে ইসি। অগস্ট সেপ্টেম্বরে রাজনৈতিক দল ও অংশীজনের সঙ্গে সংলাপ। আসার আগে আমরা জুন জুলাইয়ের দিকে আমরা হয়তোবা আশা করি যে আপনারা প্রিন্টেড কপি পেয়ে যাবেন। টিউলিপকে দেশে ফেরাতে আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা চাইবে দুদক। ৮০০ কোটি টাকা আত্মসাতে সালমানের বিরুদ্ধে মামলা। দর্শক, আমন্ত্রণ সংবাদ রাতে শুনছিলেন শিরোনামগুলো, সঙ্গে রয়েছে আমি তানসিয়া জুথি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনায় একেবারেই সন্তুষ্ট নয় বিএনপি। দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বৈঠক শেষে এমনটাই জানালেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে উল্লেখ করে সরকারের পক্ষ থেকে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, সুনির্দিষ্ট ব্যাখ্যা পেয়েই সন্তুষ্ট হয়েই ফেরেছেন বিএনপি নেতারা। এ বিষয়ে আরো জানাচ্ছেন আমাদের সহকর্মী এম এ আজিম। নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ পেতে বুধবার সকালে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির ৭ সদস্যের প্রতিনিধি দল আসে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনায়। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে প্রায় ২ ঘন্টার বৈঠক শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের জানান, সন্তুষ্ট নয় তারা। সরকারের পক্ষ থেকে তাদের চাহিদা অনুযায়ী জানানো হয়নি রোডম্যাপ। আমরা একেবারেই সন্তুষ্ট নই, আরো পরিষ্কার করেই বলেছি যে আমরা ডিসেম্বর কাট আউট টাইম, ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরও খারাপের দিকে যাবে। সেটা তখন নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে। কিছুক্ষণ পরেই বৈঠকের বিষয়ে সরকারের পক্ষ থেকে সাংবাদিকদের ব্রিফিং করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানান, নির্বাচন প্রক্রিয়ার সুনির্দিষ্ট ব্যাখ্যা জানানো হয়েছে বিএনপিকে। এতে নেতাদের সন্তুষ্ট দেখেছেন তারা। আমরা ইচ্ছা করে একটু বেশি ক্ষমতা ভোগ করার জন্য বা এমনি অকারণে আমরা ১ মাস ২ মাস বেশি ক্ষমতা থাকলাম, মোটেও সেটা না। ডিসেম্বরের থেকে জুনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব। এখন ওনারা একটু জানতে চেয়েছে যে সংস্কার যদি হয়ে যায় এত দেরি করার মানে কি আছে। আমরা ব্যাখ্যা করে বুঝিয়েছি। আমার কাছে ওনাদেরকে দেখে হ্যাপি লেগেছে। যখন আমাদের ডায়ালগটা শেষ হয়েছে মনে হয়েছে ওনাদের মনে যে প্রশ্ন ছিল এগুলো অনেক কিছু উত্তর ওনারা পেয়েছেন। আমার কাছে এটা মনে হয়েছে, ফখরুল ভাইয়ের কাছে অন্যরকম মনে হতে পারে। তবে নির্বাচনের আগে সংস্কারের সঙ্গে গণহত্যার বিচারও একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে জানান তিনি। বেশ হাজারের বেশি তরুণ জীবন দিয়েছে, আর প্রায় ৫০-৬০ হাজার মানুষ আপনার শারীরিকভাবে পার্মানেন্টলি ক্ষতিগ্রস্ত হয়েছে, চোখ হারিয়েছে। তাদের যে বিচারের যে দাবি, এটা তো এই গণ অভ্যুত্থানের অন্যতম প্রধান আকাঙ্ক্ষা আছে। তা আমরা যদি কোনো বিচার না করে যাই, কোনো বিচার না করে আমরা যদি ইলেকশন দিই, আমরা মানুষের কাছে এবং নিজের কাছে জবাব দেব কিভাবে? হাসিনা সহ গণহত্যায় জড়িত সকল আসামিদের দ্রুত বিচারে ট্রাইব্যুনাল বাড়ানো হচ্ছে বলেও জানান আসিফ নজরুল। ট্রাইব্যুনাল বাড়ানোর প্রক্রিয়া আমরা কমপক্ষে ১ মাস আগে থেকে শুরু করেছি। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। সংস্কারের অজুহাতে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর মৌলিক সংস্কার ছাড়া নির্বাচনে না যাওয়ার কথা জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আর জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান জানান, আগামী রোজার আগেই নির্বাচন চায় তার দল। বুধবার রাজধানীর গুলশানে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তারা। জান্নাতুল মোহনার রিপোর্ট, জানাচ্ছেন নাফিয়া ফারসানা। জুলাই গণ অভ্যুত্থানের পর প্রথমবার ঢাকা সফরে এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক, পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ, তার সফর সঙ্গে মিয়ানমারে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত সুজান স্টিভেনসন।
বুধবার দুপুরে রাজধানীর গুলশানে মার্কিন প্রতিনিধি দলটির সঙ্গে পর্যায়ক্রমে বৈঠক করেন জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি ও বিএনপির কেন্দ্রীয় নেতারা। বৈঠক শেষে ডাক্তার শফিকুর রহমান বলেন, আগামী রোজার আগেই নির্বাচন চায় জামায়াত। পাশাপাশি সংস্কার, আওয়ামী লীগের বিচার, শুল্ক নীতি সহ নানা বিষয়েও মার্কিন প্রতিনিধি দলকে অবস্থান জানিয়েছেন তারা। প্রধান উপদেষ্টা বলেছেন যে তিনি এই দেশের এই বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যে ইলেকশন দেবেন। আমরা তার কমিটমেন্টে তিনি ঠিক আছেন এটা দেখতে চাই। আর আমাদের ভিউ হচ্ছে যে এটা রমজানের আগেই শেষ হয়ে যাওয়া দরকার। মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ করে তিনি জানান, মৌলিক সংস্কার ছাড়া নির্বাচনে অংশ নেবে না এনসিপি। মৌলিক সংস্কার রাষ্ট্রের গুণগত পরিবর্তনের জন্য আমরা কাজ করছি এবং কোনো ধরনের পরিবর্তন ছাড়া নির্বাচনের দিকে গেলে সেই নির্বাচনটি গ্রহণযোগ্য হবে না। সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা সেটাও বিবেচনাধীন থাকবে। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সংস্কারের অজুহাতে নির্বাচন পেছানোর সুযোগ নেই। ঐক্যমত যেগুলোতে হবে এগুলো সংস্কার হবে, বাকিগুলো হবে প্রত্যেকটি রাজনৈতিক দল জনগণের কাছে নিয়ে যাবে আগামী নির্বাচনে ম্যান্ডেট নিয়ে। তারা কি চায় ওটা নিয়ে আগামী সংসদে আসবে। আর যেখানে ঐক্যমত হবে সেটা আগামী 1 মাসের মধ্যে করা সম্ভব। এরপর আর কোনো ইস্যু থাকছে না। সুতরাং ডিসেম্বরের আগেও নির্বাচন হতে পারে। মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে নতুন শুল্ক নীতি নিয়েও আলোচনার কথা জানিয়েছেন বিএনপির এই নেতা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। জাতীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থানের বিষয়ে আরো জানাতে দর্শক আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী এম এ আজিম। আমি আজিমের সাথে যুক্ত হচ্ছি। আজিম, কেমন আছেন? আজিম, সংবাদের শুরুতেই একেবারে আপনার রিপোর্টটি দেখলাম, সেখানে আসলে নির্বাচনের রোড ম্যাপ নিয়ে বিএনপির অবস্থানের একটা চিত্র আপনি তুলে ধরেছেন। এছাড়াও কি আর কোনো কিছু ছিল, অর্থাৎ নির্বাচন ছাড়া বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার আরো কি কোনো আলোচ্য বিষয় নিয়ে আলোচনা হয়েছে কিনা, আপনি যদি এই বিষয়টি জানাতেন। মূল যে বিষয়টি ছিল প্রধান উপদেষ্টার সাথে আজকে যে বিএনপির বৈঠক, সেখানে কিন্তু মূল বিষয়টি ছিল নির্বাচনের রোডম্যাপ। রোডম্যাপ কিন্তু বর্তমান যে সরকার, অন্তর্বর্তী সরকার, সেখান থেকে কিন্তু আগেই দিয়ে দেওয়া হয়েছে যে ডিসেম্বর থেকে জুন। কিন্তু তারা যেটি জানতে চাচ্ছে যে এর মধ্যে সুনির্দিষ্ট একটি মাসের কথা বা সুনির্দিষ্ট একটি ডেটের কথা, যে অমুক ডেটে নির্বাচনটি অনুষ্ঠিত হবে বা অমুক ডেটে তফসিল ঘোষণা হবে, সেই জায়গাটি তারা স্পষ্টভাবে জানতে চাচ্ছেন। এখানে বিএনপির যে দাবি সেটি হচ্ছে যে তারা না অন্যান্য যে রাজনৈতিক দল সেগুলো থেকে তারা পাচ্ছেন যে নির্বাচন বা সংস্কার আগে হবে, কবে নির্বাচন হবে সেই জায়গায় তারা এখনো সুনির্দিষ্টভাবে ডেট চাচ্ছেন না। সেই জায়গায় গুরুত্ব দেওয়া হবে কিনা, নির্বাচন পিছিয়ে নেওয়া হবে কিনা, সেই জায়গা থেকে তারা একটি সংশয় ইতিমধ্যে দেখছেন। সেটি ক্লিয়ার করাটাই তাদের মূল জায়গা ছিল। তবে তারা কিন্তু আরো বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছেন। এর মধ্যে তাদের একটি বিষয় হচ্ছে সংস্কারে তারা কিন্তু বলেছেন যে সংস্কারের যে প্রস্তাবনাগুলো এসেছে সেগুলো এখন বাস্তবায়ন দ্রুত চাচ্ছেন। এটি একটি আলোচনার বিষয় ছিল। এর বাইরে যে আলোচনার বিষয় ছিল যে বিচার, সেক্ষেত্রে তারা কিন্তু শেখ হাসিনার বিচারটি দ্রুততার সাথে চাচ্ছেন এবং বিচার নিয়ে তারা একটি সংশয় প্রকাশ করেছেন। এবং পরবর্তীতে কিন্তু আমরা সরকারের পক্ষ থেকে যে আইন উপদেষ্টা যে ব্রিফিং করেছেন, সেখানে কিন্তু তিনি বলেছেন যে বিচার কিন্তু দ্রুততার সাথেই তারা করছেন এবং সেটি করার জন্য বিচার কার্যের সাথে যারা জড়িত আছেন তারা যে ধরনের সহযোগিতা চাচ্ছেন সেই সহযোগিতাগুলো করছেন এবং ট্রাইব্যুনাল সংখ্যা বাড়ানোর যে প্রক্রিয়া সেটি তারা ইতিমধ্যে শুরু করেছেন এবং সে বিষয়গুলোতেও তারা যে বিএনপিকে আশ্বস্ত করেছেন, তাদেরকে ব্যাখ্যা করেছেন। কিন্তু বিএনপি যে বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি বলছেন একেবারেই সন্তুষ্ট না, যেটা পড়লাম আমি। আবার এদিক থেকে আসিফ নজরুল বলছেন যে তারা সন্তুষ্ট হয়েই ফিরেছেন। এই দ্বিধাদ্বন্দ্ব আসলে কেন বা এরকম? আসিফ নজরুলের কথায় যেটি স্পষ্ট হয়েছে যে তারা হাসি মুখে ফিরেছেন, কিন্তু হাসি মুখে ফিরে কিন্তু আবার বিএনপির মহাসচিব তিনি বলেছেন মিডিয়ার সামনে যে একেবারেই সন্তুষ্ট না, কারণ তারা সুনির্দিষ্ট কোনো ডেট পাননি এবং সরকারের যে ব্যাখ্যা সেটির ফলেও কিন্তু তারা যে সুনির্দিষ্ট ডেট চাইবেন সেটি আসলে আমার যেটা মনে হচ্ছে সেই জায়গাটি তারা চাওয়ার যে সুযোগ সেটি তারা পাননি। এখন যেটি হয়েছে যে পরবর্তীতেও বিএনপির নেতাকর্মীদের কথায় আমরা যতটুকু জানতে পেরেছি যে তারা কিন্তু আজকের বৈঠকে মোটেও সন্তুষ্ট না এবং সেটি নিয়ে হয়তোবা তারা এই যে অসন্তোষের প্রকাশ সেটি কিন্তু বারবারই করে যাবেন।
আচ্ছা, আরেকটা প্রশ্ন যদি আমি করি যে প্রধান উপদেষ্টা বৈঠকের পর সন্ধ্যায় রাজধানী গুলশানে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে বিভিন্ন রাজনৈতিক দল, সেখানে দলগুলো জাতীয় নির্বাচন নিয়ে তাদের ভিন্ন ভিন্ন মত কি আসলে প্রকাশ করেছেন কিনা, এই নিয়ে যদি আপনার কাছে কোনো তথ্য থাকে। সেখানে আসলে বিএনপি যেমন তড়িঘড়ি করে নির্বাচন চাচ্ছে এবং নির্বাচন নিয়ে তাদের একটি বিষয় সেটি হচ্ছে সংস্কারের সুপারিশ এসেছে, দ্রুত সংস্কার করে নির্বাচন দেয়া। তবে এনসিপি কিন্তু বলেছে যে সংস্কার আগে, এবং তাদের কিন্তু কথায় আমরা বিভিন্ন সময় পেয়েছি যে তারা কিন্তু আসলে বিচার কার্যটাকে গুরুত্ব দিচ্ছেন এবং সেই বিচার কার্যটা শেষ হবে তারপরে। এবং সেটি কিন্তু আজকে আসিফ নজরুলের বক্তব্যে স্পষ্ট হয়েছে যে তিনি কিন্তু বলেছেন যে জনগণের একটি প্রত্যাশা রয়েছে তাদের প্রতি, যে এই যে হাজার হাজার লোককে গুলি করে হত্যা করা হলো, অনেককে অঙ্গহানি করা হলো, তাদের বিচার যদি একেবারেই না করে তারা একটি নির্বাচন দেয় সেক্ষেত্রেও তারা প্রশ্নবিদ্ধ হবেন। তারা কিন্তু সেটি বলেছেন এবং সেই কথার রেশ কিন্তু আমরা আজকে এনসিপির বক্তব্যে আমরা পেয়েছি। একইভাবে আমি যদি বলি জামাতের আমিরের যে কথা, সেখানে কিন্তু আমরা দেখেছি রোজার মধ্যে তারা নির্বাচন চাচ্ছেন, আগামী রোজার আগে। তো সেক্ষেত্রে কিন্তু সরকার থেকে যে বলা হচ্ছে জুনের মধ্যে নির্বাচন তারা নিয়ে আসবেন, সেটিকে কিন্তু বলা চলে একদিক থেকে সমর্থন করা, কারণ সেই হিসেবটি যদি আমরা করি যে এখনো 12 মাসের অধিক সময় কিন্তু তারা পাচ্ছেন এবং সরকার থেকেও সেই সময়টিকেও কিন্তু বলা হচ্ছে এবং জামাত থেকেও সেই সময়টি, তাহলে কিন্তু বলা চলে তাদের যে কথা সেটি একটি সামঞ্জস্যতা রয়েছে। এই যে নির্বাচন এবং সংস্কার কনফ্লিক্ট হচ্ছে, আমি যদি বলি যে সংস্কার আর নির্বাচনকে আসলে দলগুলো কি ভিন্নভাবে তারা কি দেখছেন কিনা, নাকি পাশাপাশি এগিয়ে নিতে চাইছেন, দূরত্বটা আসলে কোথায়, আমি আসলে এই বিষয়টি জানতে চাই। আজকে যখন আমরা বিএনপির কাছে জানতে চেয়েছি যে আসলে তাইলে তারা কি সংস্কার চাচ্ছে না বা সংস্কার কিভাবে চাচ্ছে, সেটিতে কিন্তু তারা বলেছেন যে তারা সংস্কারে মত প্রকাশ করছেন বা সহমত প্রকাশ করছেন। তারা যেটি বলছেন যে সংস্কারটা দ্রুত করে, যেটা একদম করলেই না সেই জায়গাটিকে নিয়ে দেয়া, পরবর্তী যে কার্যক্রমগুলো সেগুলো আসলে নির্বাচিত সরকার করবেন, সেটি হচ্ছে তাদের দাবি। কিন্তু অন্যান্য যে রাজনৈতিক দলের কথা যদি বলি, আমরা জামাত এবং এনসিপির কথা যদি বলি, তারা কিন্তু বলছেন যে আসলে জামাত সময় দিচ্ছেন রোজা পর্যন্ত এবং এনসিপি যেটি করছেন সেটি হচ্ছে তারা সংস্কার কি একমাত্র প্রধান বস্তু হিসেবে বা প্রধান সাবজেক্ট হিসেবে তারা দেখছেন। এবং সেক্ষেত্রে বলা চলে যে এখানে কিছুটা ভিন্ন মত রয়েছে, একেবারেই যে নির্বাচনটাকে প্রাধান্য দিচ্ছে সব দল সেটি কিন্তু না, সংশয় নিয়েও আসলে কথা বলছে, সংশয় রয়েছে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আজিম আপনাকে। দর্শক, আমাদের সহকর্মী এম এ আজিম আমার সাথে যুক্ত ছিলেন। আমার সাথে যানজটে স্থবির পুরো রাজধানী, সড়কে ঘন্টার পর ঘন্টা আটকে আছেন যাত্রীরা। দর্শক, পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এইচ হিমেল। হিমেল, আপনি এর আগেও যুক্ত ছিলেন আমার সাথে, আপনার সড়কের অবস্থা জানাচ্ছিলেন। এখনকার আসলে সড়কের পরিস্থিতি কেমন দেখছেন, কি বলছেন যাত্রী এবং চালকরা? যদি আপনি জানেন যে আজ দিনভরব্যাপী পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের যে শিক্ষার্থীরা তারা কিন্তু তেজগাঁওর যে 7 রাস্তা আছে সেখানে কিন্তু তারা বিক্ষোভ কর্মসূচি পালন করে, অর্থাৎ দুপুরের পর থেকে কিন্তু যানজট তীব্র হতে শুরু করে এবং বিকেলে যখন বৃষ্টি আসে, বৃষ্টির পরপর কিন্তু তীব্র যানজট লক্ষ্য করা যায়। আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, সন্ধ্যার পরপর যে সময়টা, এই সময় কিন্তু যে তীব্র যানজট ছিল সেখান থেকে কিন্তু আস্তে আস্তে কিন্তু যে গাড়িগুলো আছে সে গাড়ি কিন্তু তাদের যে রাস্তার গতি সেগুলো কিন্তু আস্তে আস্তে বাড়ছে, অর্থাৎ তীব্রতার যানজট থেকে আস্তে আস্তে যে যাত্রী সাধারণের যে গাড়িগুলো আছে, বাস এবং অন্যান্য যে গাড়িগুলো তার সেগুলো কিন্তু চলতে শুরু করেছে। আমি এই মুহূর্তে মগবাজার যে ওয়্যারলেস আছে সেই ওয়্যারলেসের মোড়ে আছি। এখানকার যে যাত্রী সাধারণ আছে তাদের সাথে আমি কথা বলার চেষ্টা করি। তারা যেটা বলছেন যে কোনো ইস্যুতে রাস্তা অবরোধ করা, অর্থাৎ আজ সারা দিন ব্যাপী যে বিক্ষোভ হলো তেজগাঁ 7 রাস্তা মোড়ে, সেই বিষয় নিয়েও তারা কিন্তু কথা বলেছেন যে কোনো বিষয়ে রাস্তায় নেমে আসা এবং সড়ক অবরোধ করা এবং এই কারণে কিন্তু যাত্রীদের বেশ ভোগান্তি হয় এবং তারা কিন্তু বেশ অসন্তোষ প্রকাশ করেছেন। এবং বৃষ্টি হওয়াতে কিন্তু এই দুইটি জিনিসের কারণে, অর্থাৎ সারা দিন ব্যাপী যে বিক্ষোভ হয় সে বিক্ষোভ এবং বৃষ্টি হওয়াতে এই দুইটি কারণেই কিন্তু সন্ধ্যার সময় কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়। এবং সন্ধ্যায় আপনি জানেন যে সন্ধ্যায় বিক্ষোভকারীরা কিন্তু তাদের অবরোধ আজকের দিনের মতো কর্মসূচি শেষ করে, যার ফলে কিন্তু এখন যানজট কিন্তু কিছুটা কম লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ আস্তে আস্তে কিন্তু গাড়ি চলতে শুরু করেছে। অর্থাৎ এখানে আমরা আবহাওয়াবিদদের সাথে কথা বলেছি, তারা যেটা বলছেন যে আগামী শুক্রবার পর্যন্ত মাঝারি থেকে ভারী বর্ষণ কিন্তু ঢাকা রাজধানী সহ সারা দেশে কিন্তু বৃষ্টিপাত
প্রতিবাদ হতে পারে। আর অপরদিকে যানজটের বিষয়ে আমরা যেটা সাধারণের সাথে কথা বলেছি, তারা বিভিন্ন ইস্যু কিন্তু দেখিয়েছেন, অর্থাৎ বিভিন্ন ধরনের হরতাল সমাবেশ, বিভিন্ন ধরনের বিক্ষোভ, এমনকি তারা ট্রাফিক যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থার বিষয়ে তারা অসন্তোষ প্রকাশ করেছেন। রাজধানীর মগবাজার ওয়্যারলেস থেকে যানজটের এই ছিল আমার কাছে সর্বশেষ। জ্যোতি। হিমেল, ধন্যবাদ আপনাকে। দর্শক, হিমেল যুক্ত ছিলেন মগবাজার থেকে আমার সাথে। আগামী জুলাইয়ের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করবে ইসি। এ লক্ষ্যে কাজ চলছে জানিয়ে ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, অন্তর্বর্তী সরকার ঘোষিত টাইমলাইন ধরেই প্রস্তুতি নিচ্ছে কমিশন। নতুন দল নিবন্ধন সম্পন্ন করে আগামী অগস্ট সেপ্টেম্বরে রাজনৈতিক দল ও অংশীজনের সঙ্গে সংলাপের পরিকল্পনাও জানান তিনি। 20 এপ্রিলের পর নিবন্ধনের কোনো আবেদন নেওয়া হবে না বলেও জানান আনোয়ারুল ইসলাম। নাহিদের প্রতিবেদনে বিস্তারিত। বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন ইসি আনোয়ারুল ইসলাম সরকার। জানান, জুলাইয়ের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করবে কমিশন। এই কমিশন শপথ নেওয়ার পরেই আমরা মোটামুটিভাবে আমাদের নিজস্ব একটা কর্মপরিকল্পনা ধরেই এগুচ্ছি এবং আশা রাখি আমরা মুদ্রিত যে কর্মপরিকল্পনা, যেটি সাধারণত নির্বাচনের আগে নির্বাচন কমিশন পাবলিশ করে, সেটি জুন জুলাইয়ের দিকে আমরা হয়তোবা আশা করি যে আপনারা প্রিন্টেড কপি পেয়ে যাবেন। তফসিল ঘোষণার আগে যাদের বয়স 18 বছর পূর্ণ হবে তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে বলেও জানান তিনি। এই ক্ষেত্রে নির্বাচন কমিশন সর্বোচ্চ চেষ্টা করবে যে শিডিউল ডিক্লারের আগ পর্যন্ত যাদের বয়স 18 হবে তাদেরকে যাতে আমরা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে পারি এবং তারা যাতে ভোট দিতে পারে। 20 এপ্রিল পর্যন্ত নতুন দল নিবন্ধনে আবেদন করা যাবে জানিয়ে আনোয়ারুল ইসলাম বলেন, 3 মাসের মধ্যে নিবন্ধন সম্পন্ন করে সব রাজনৈতিক দল সহ সংশ্লিষ্টদের সঙ্গে সংলাপে বসবে কমিশন। 3টি আবেদন এসেছে এবং কেউ সময়ের বৃদ্ধির জন্য আবেদন জানাচ্ছেন। তো 20 তারিখ এটি সর্বশেষ তারিখ। এই নিবন্ধিত দলগুলোকে নিয়ে আমরা মত বিনিময় করব, আমাদের কর্মপরিকল্পনায় রয়েছে। বিদ্যমান আইনে ছাপার ভুল সংশোধন হলে 3 মাসের মধ্যে সীমানা নির্ধারণের কাজ সম্পন্ন হবে বলেও জানান এ নির্বাচন কমিশনার। আমাদের সীমানা নির্ধারণের কাজটি এটি আমরা শেষ করতে পারবো বলে। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা। দুর্নীতি মামলার আসামি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে দেশে ফেরাতে আদালতের নির্দেশনা মেনে আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতা চাইবে দুদক। এমন তথ্য জানিয়ে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন জানান, আদালতে উপস্থিত হয়ে আত্মপক্ষ সমর্থন করতে পারবেন টিউলিপ। এদিকে জমির মূল্য অতিরিক্ত দেখিয়ে 800 কোটি টাকা আত্মসাতের অভিযোগ বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমান সহ 30 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। দর্শক, বাকিটা জানবো আমাদের সহকর্মী ফজলে আদিত্যের রিপোর্ট থেকে। ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক ব্রিটেনে বসবাস করলেও তার খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করেছেন অনিয়ম দুর্নীতির হাতিয়ার হিসেবে। আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালে 2000 সালে গুলশানে সরকার থেকে লিজ নেয়া জমি ইস্টার্ন হাউজিং এর নামে অনুমোদনের ব্যবস্থা করেন টিউলিপ। বিনিময়ে বাগিয়ে নেন একটি ফ্ল্যাট। একইভাবে 2022 সালে পূর্বাচলে মা রেহানা ভাই বোনের নামে 10 কাঠা করে রাজুকের প্লট পেতে প্রভাব খাটান টিউলিপ। এই অভিযোগে করা মামলায় দুদকের দেয়া চার্জশিট গ্রহণ করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। আগামী 27 এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক। দুদক মহাপরিচালক জানান, দুর্নীতির বিষয়ে আদালতে টিউলিপকে আত্মসমর্পণ করতে হবে। আদালতে নির্দেশনা যেভাবে দিবে ঠিক সেভাবে, কারণ এই বিষয়টা আদালতের এখতিয়ারে, অন্য কারণ নয়। আদালত যেভাবে নির্দেশনা দিবেন ঠিক সে অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রশ্নের জবাবে মহাপরিচালক জানান, হাজিরা না দিলে আদালতের নির্দেশনা অনুযায়ী ইন্টারপোল সহ বিভিন্ন সংস্থার সহায়তা নেবে দুদক। একাধিক মামলা আছে, 27 আছে, 29 আছে, যে মামলাগুলোতে গ্রেফতারি পরোয়ানা তামিলের জন্য নির্ধারিত তারিখ রয়েছে। সেই তারিখে যদি তারা অনুপস্থিত থাকেন বা কেউ যদি হাজির না হন, তাহলে বিজ্ঞ আদালত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। এইদিকে 87 কোটি টাকার জমি 1000 কোটি টাকা দেখিয়ে বন্ডের মাধ্যমে গ্রাহকের কাছে অর্থ সংগ্রহের অভিযোগে বেক্সিম গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমান, তার ছেলে শায়ান রহমান সহ 30 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। 30 জনের বিরুদ্ধে
আজকে একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।